একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সার্জিও গরের সাথে বৈঠক করেই কেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গেলেন। এই প্রশ্নের উত্তর সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ, কূটনৈতিক জার্নি যে ক্রমশ জটিল এবং সহজ জিনিসও যে তার সরকারের জন্য অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে, সেই জিনিসটা একটু আলোচনা করব। ত্রিবেদী সাহেবের দিল্লি যাওয়াটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের সাথে বৈঠকের সাথে যেমন সম্পৃক্ত, তেমন সম্পৃক্ত কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তার যে বৈঠক হলো সেটা নিয়ে। বৈঠকটা হয়েছে আসলে অস্বাভাবিক রকম দেরিতে। ত্রিবেদী সাহেব ঢাকায় এসে 25 দিন পরে, 25 না মানে 2-2.5 সপ্তাহের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন। ঠিক একটা আদর্শিক অবস্থান হলে, অর্থাৎ দুটি প্রতিবেশী দেশের সাথে যদি একটা স্বাভাবিক সম্পর্ক থাকে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ত্রিবেদী সাহেবের বৈঠক হওয়ার কথা ছিল উইদিন উইক, 1 সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা হয়েছে প্রায় 1 মাস 5 দিন পরে বা আরো একটু পরে। দিনগুলার হিসাব নাই, এর আগের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম। এই যে একটা অস্বাভাবিক দেরি, এটা কিন্তু তারেক রহমান বলুন, খলিলুর রহমান, ইনাদের কূটনৈতিক অপরিপক্কতার সামিল। যদিও তারা এটাকে অবশ্যই কেউ কেউ দেখছেন ভেতর থেকে, হয়তো হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির হয়তো এটাকে দেখবেন যে ইউনুস যে শিখিয়ে দিয়ে গেছিল, বা জঙ্গিরা তারও আগে, বা আশরাফ কায়সার যে শিখিয়েছিল যে ভারতের চোখে এখন থেকে চোখ রেখে কথা বলতে হবে, সেই চোখে চোখ রেখে কথা বলার মতো করে তারা দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে দেখা করতে দিলেন না অনেক দিন। আবার এটা শোনা যাচ্ছে যে ভারত থেকে যে তারেক রহমান সাহেবকে যে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ জানানো হলো, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়নি। তাকে বিমস্টেকের নামে যে একটা আঞ্চলিক সংগঠন আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার প্রসপেক্ট অনেক ভালো, সার্কের তো কোনোই প্রসপেক্ট নাই। আসলে তারেক রহমান সাহেবের আব্বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সেই সার্ক। সার্ককে যদি সফল করতে হয় বা করতে পারতেন, বিএনপির জন্য তো এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু তারা সেটা পারবেন না পাকিস্তানের কারণে। সেটা ভিন্ন আলোচনা, এখানে যাচ্ছি না। সার্ক যেহেতু অচল, সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে বিমস্টেক সংগঠনটা আঞ্চলিক সংগঠন হিসাবে কিন্তু অত্যন্ত প্রমিজিং, এবং এটা গঠন করেছিলেন কিন্তু একজন অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বিমস্টেকের প্রেসিডেন্ট উনি, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো, ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু প্রতি ওখানে কি মাস না বছর ঘুরে একজন করে প্রেসিডেন্ট থাকে, অর্থাৎ প্রত্যেক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট থাকে। বিমস্টেকেও দেখা যাচ্ছে যে এইটা আছে। 2 বছরের জন্য বোধহয় তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছে, অর্থাৎ ইয়ে হিসাবে দেয় নাই, প্রধানমন্ত্রী হিসাবে দেয় নাই। ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা কেন, এটা নিয়ে ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে সেখানেও প্রশ্ন করা হয়েছে এবং অনেকে এটা নিয়ে কথা বলেছেন। তারেক রহমান সাহেব যদি এই যে চোখে চোখ রেখে কথা বলতে চান, এই যে ভারত মাঝে মাঝে এইভাবে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে চোখে চোখ রেখেই কথা বলা হবে। আর স্বভাবতই চোখে চোখ রেখে কথা বলতে গেলে তো আসলে সেখানে কোনো কূটনীতি হবে না, বন্ধুত্ব হবে না। যদিও আমরা দেখেছি যে ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত আহ্লাদের সাথে তারেক রহমানকে তারা বাংলাদেশে এসে যাতে তিনি প্রধানমন্ত্রী হন এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করেছেন, এটা আর এখন গোপন নেই। কিন্তু তারা যেটা ফ্যাসিলিটেট করেছেন সেইটার ন্যূনতম কোনো রিফ্লেকশন তারেক রহমান সরকারের কোনো অংশের ব্যবহারে দেখা যায় না। আমরা শুনেছি তারেক রহমান সরকার ভারতে যাবেন না, কারণ পুশব্যাক বন্ধ হচ্ছে না, পুশ ইন পুশব্যাক, এসব কথা বলা হচ্ছে।
তারেক রহমান সরকার যে আসলে দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারেন না, এটা মূলত ওনার ডোমেস্টিক যে নিড আছে, জামাত, হেফাজত এবং এনসিপি কে খুশি করা, বা তাদের থেকে তিনি তিরস্কৃত হতে চান না, ফুয়াদ থেকে তিরস্কৃত হতে চান না, শাহরিয়ার থেকে তিরস্কৃত হতে চান না। এইটা ছাড়া আমি কিন্তু কোনো কারণ দেখি না তারেক রহমান সরকার চোখে চোখ রাখছেন। এখন চোখে চোখ রাখলে তো ভারতের তো চোখে চোখ রাখার সুযোগ একটু বেশি, আমি তো মনে করি অনেক বেশি, কিন্তু এখানে অনেক বেশি বললে আবার বিএনপির বন্ধুরা কিংবা জঙ্গিরা এসে তারা তাদের গালিগুলা দিয়ে যাবে, সেই জন্য একটু রেস্ট্রিক্ট করে বলি যে চোখে চোখ রাখতে গেলে তো চোখ যার বড় সেই বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তো তারেক রহমান সাহেব সেই চোখে চোখ রেখে দীনেশ ত্রিবেদী সাহেবকে প্রায় সোয়া মাস বসিয়ে রাখলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে দিলেন না। আর দীনেশ ত্রিবেদী সাহেব মন্ত্রীর পদমর্যাদা একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, এটা যদিও সকল হাই কমিশনারেরই সমান গুরুত্ব, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমে দীনেশ ত্রিবেদীর এই মন্ত্রী হিসাবে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়াটাও কিন্তু তার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। এবং দীনেশ ত্রিবেদীর সেই গুরুত্ব তিনি বোঝেন, এবং দেখবেন ঢাকায় দীনেশ ত্রিবেদী যত পাবলিক অ্যানাউন্সমেন্ট করেছেন সেখানে আন্ডারনিথ একটা ফায়ার কিন্তু জ্বলছে, সেটা এখানে আমি সম্পূর্ণ বিশ্লেষণ করব না, কিন্তু অন্তত মুখের কথায় দীনেশ ত্রিবেদী সাহেব অত্যন্ত সৌজন্য বোধ রক্ষা করেছেন, একজন চৌকস রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাটের আচরণই করেছেন। পক্ষান্তরে খলিল, যাকে বলা হয়, আমরা তো খলিল সাহেবকে অত সম্মান করি না, আসলে খলিল সাহেব যদিও বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো এখন আর বাংলাদেশের মানুষ না, তাই না? তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে কিন্তু আমাদের দেশে ঢুকেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যদিও খলিলের জন্ম বাংলাদেশে, তবু তো আমরা তাকে সম্মান করতে পারি না, তাই না? যেভাবে বাংলাদেশটাকে আসলে 24-এর জঙ্গি উত্থানের পর ইউনূসের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে, যার একজন প্রধান ইনস্ট্রুমেন্ট ছিলেন খলিল, এখন তো তবুও সম্মান করি। তো উনি কিন্তু খলিল সাহেবের যে উনি এত শুনেছি যে ইউনাইটেড নেশনসে চাকরি করছে, আর আবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টও হয়ে গেছে, কিন্তু সামান্য কূটনৈতিক চাপ কিন্তু উনি সহ্য করতে পারেন না, ওনার চোখে মুখে আতঙ্ক বের হয়ে যায়। আমাকে একজন একটা আতঙ্কগ্রস্ত ছবি দেখালো, যেটা অবশ্য আমি যেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই ছবিটা তখনও দেখি নাই, যে তিনি যে সার্জিও গোরের সাথে বৈঠক করে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন, সেখানকার একটা ছবি একজন আমাকে পাঠালো, অত্যন্ত আতঙ্কগ্রস্ত। অর্থাৎ খলিল সাহেব কিন্তু কোনোভাবেই নার্ভটাকে কন্ট্রোল করতে পারছেন না। আর তার পাশে দাঁড়িয়ে ওই উপদেষ্টা হুমায়ুন কবির, হ্যাঁ, শিশুর মতো খ্যাটখ্যাল করে হাসে, দেখতে অত্যন্ত মনে হয় যে এটা আসলে কোনো রাষ্ট্র চলছে না এখানে। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও কিন্তু তাদের ওই জিনিসটা স্ট্রং, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্বভাবতই দীনেশ ত্রিবেদী সাহেব খলিল থেকে যা শুনেছেন, তারপরে ইয়ের সাথে তার যে আলোচনা হলো, যে সার্জিও গরের সাথে, এই আলোচনাগুলো নিয়ে তিনি দিল্লিতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন। এবং বর্তমানে ভারত বাংলাদেশ কূটনীতিতে আসলে বড় প্রভাবক তো ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক সাউথ ব্লক যেটাকে বলে, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আর নাই। সেই দিক থেকে এটার গুরুত্ব তারেক রহমান বুঝলেও দিতে পারছেন না, কারণ হলো তার অন্য বাধ্যবাধকতা আছে। আর দীনেশ ত্রিবেদী সার্জিও গোর কি আলোচনা করেছেন এইটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয় নাই। আমরা একটা জিনিস ভুলে যাই, কারণ আমরা সবাই কিন্তু ওই যে শাহেদুজ্জামান দ্বারা আক্রান্ত, তারেক রহমানের সরকার। আর একটা মনিরুজ্জামান হলো এক মেজর জেনারেল, আর শাহেদুজ্জামান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল লয়ের সাবেক প্রফেসর। এই ধরনের পাকিস্তানি জঙ্গিরা যখন তারেক রহমান সরকারের উপর ইন্টেলেকচুয়াল বিল্ড আপ করে, প্রেশার, সাথে আছে সাকিব আলী, আমাদের ফরেন সার্ভিসের এক সাবেক অফিসার, এবং লতিফুর রহমান, বিখ্যাত কেয়ারটেকার সরকারের প্রধান 2001 সালের লতিফুর রহমানের মেয়ের জামাই, যদিও মেয়ের জামাই হিসাবে এখন আর নাই, কারণ ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। সাকিব আলী, শাহেদুজ্জামান আর মনিরুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সে একটা দোকান খুলেছে
থিঙ্ক ট্যাঙ্ক নামে, সেখানে আবার শেখ হাসিনা সরকারেরই সুবিধাভোগী দুই একটা রাষ্ট্রদূত দেখি যে ওখানে ঢুকে ম্যান করে, আধা ইংরেজিও বলতে পারে না এগুলো। আমিও শেখ হাসিনার জায়গায় থাকলে তো এগুলোকে আসলে অনেক আগে বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু শেখ হাসিনার মায়ার শরীর, অনেক দয়া মনে, একটাকে 3 বছর 5 বছর উনি দিয়েছেন, এক্সটেনশন দিয়েছেন। আওয়ামী লীগের কোনো না কোনো নেতার অবশ্যই নেতা বলুন বা কারো না কারো রিকমেন্ডেশন তো তাই, একদম গুড ফর নাথিং। ওগুলাকে আবার মনিরুজ্জামান ইদানিং নিয়ে যাচ্ছে, সেখানে ওখানে বসিয়ে দিচ্ছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিটের ভিডিও করে তার পরিচয় দিচ্ছে। এত আনকুত লোকগুলো, আনকুত মানে না, আনকুত না, আনকুতই বলা যায়, মানে আনসিভিলাইজড আনকুত, কোনো কিছু না শিখে রাষ্ট্রদূত হয়ে টাকা পয়সা কামিয়ে এখন অবসরে গিয়ে মনিরুজ্জামানের সাথে গাঁট বেঁধেছে। এদের না আছে বুদ্ধি, এদের না আছে আসলে কোনো সিস্টেমেটিক শিক্ষা, যে শিক্ষা থাকলে কূটনীতিতে ভালো করা যায়, সেগুলোও এদের কিন্তু নাই। এই অবস্থায় যখন তারেক রহমানের সরকারের কি বলবো যে পথ চলা এতটা খারাপ, আজকে আমি আবার আগেও বলেছি যে দেখেন তারেক রহমান সরকার যে সার্জিও গড়ের সাথে মিটিং করলেন, সেখানে ওনাকে একজন মানে উপজেলা চেয়ারম্যানের মতো বসিয়ে রাখা হয়েছে, মাঝখানে 2 দিকে 2 লাইন, 1 লাইনে কাচুমাচু করে সার্জিও গোজকে বসানো হয়েছে। পৃথিবীর কোথাও কিন্তু একজন বিদেশি গেস্টকে এইভাবে বসানো হয় না, তাকে একটু সম্মান দিয়ে বসানো হয়। অর্থাৎ সার্জিও গড়কে ওনাকে কেউ বলছে রাষ্ট্রদূত, কেউ আসলে তো ওনাকে মন্ত্রীর মর্যাদায় রিসিভ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার যে সখ্য, যা ওনার গুরুত্ব, সেখান থেকে তো মন্ত্রীর নিচে তো তাকে নামানো যায় না। কিন্তু মন্ত্রী না হলেও, শুধু একজন রাষ্ট্রদূত হলেও, কারণ অনেক রাষ্ট্রদূত কিন্তু বাইরে থাকে, যেমন ঢাকায় তাদের অফিস নেই, এগুলোকে বলে কনকারেন্টলি অ্যাক্রিডিটেড, অর্থাৎ সমাবর্তন একই সাথে আর কি দায়িত্ব পালন করছে। তারাও যদি আসে ঢাকায়, তারেক রহমানের উচিত না এইভাবে একজন লর্ডের মতো আলাদা, মানে কোভিডের সময় বসলে না হয় কথা ছিল যে এরকম দূরে, সেটা অর্থাৎ এত ছোট একটা জিনিস দেখারও কিন্তু তারেক রহমানের কেউ নাই। সত্যি সত্যি বাংলাদেশটা যে 2024-এ ধ্বংস হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে, এটা কিন্তু তার প্রমাণ। এটাকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অথচ দেখেন তারেক রহমানের আব্বা একজন প্রেসিডেন্ট, তারেক রহমানের আম্মা একজন প্রধানমন্ত্রী, তাদের আমলে তো বাংলাদেশের এই দুরবস্থা ছিল না। তারেক রহমান আজকে এমন ভাবে তিনি আসন গ্রহণ করতেছেন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে তাকে মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার কিংবা আফগানিস্তানের রেবেল লিডার হিসাবে দেখা যাচ্ছে। আমি হাসি রাখতে পারি না এগুলো বলার সময়। আমার বন্ধুরা অবশ্য বলে যে আপনি কেন হাসেন, আপনি দেখুন হাসি, বলুন তো। তারে আমাদের বাংলাদেশটা আমরা 54 বছর কত কি অর্জন করেছি, তারেক রহমানকে এখন মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার। উনি উনি মানে কিচ্ছু জানা নাই, ওই রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নাই, একজন বিদেশি গেস্টকে কিভাবে বসাবে। আবার অনেকে বলছে যে তারেক রহমান এখানে ওনার মানে ওনার কর্তৃত্ব দেখাচ্ছে। কর্তৃত্ব দেখালে তো সার্জিও গোরকে নিয়ে এত হইচই হতো না, আমরা জানতামও না সার্জিও গোর কোন দিক দিয়ে এসছে, কোন দিক দিয়ে গেছে। না, সরকারের তরফ থেকে অবশ্য গোপনীয়তা চেষ্টা করতে হয়েছে, কিন্তু এই মানে এখনকার ইন্টারনেটের যুগে তো গোপনীয়তা রক্ষা করা যায় না। তবে হ্যাঁ, রক্ষা করা যায়। শেখ হাসিনার সময় কত গড় এসছে গেছে, এইসব নিয়ে কোনো কথা কিন্তু হয় নাই। আবার ত্রিবেদীর জায়গায় ফিরে আসি। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিশ্চিতভাবে তাকে যে তার ভারতের চোখে চোখ রেখে রাখতে না পেরে যে তার চোখে বরাবর খালি চোখ রেখে যাচ্ছে খলিল, আর ও তো চোখ গড়িয়ে থাকে, মানে চোখে চোখ রাখার কথা শুনলে খলিল সাহেব অবশ্য অত অভদ্র হবে না। আর ওই যে হুমায়ুন কবিরকে তো সে চোখ গড়িয়ে দিবে, মানে বাচ্চাকে যেভাবে ভয় দেখায় ওই রকম করার সম্ভাবনা আছে। তো দীনেশ ত্রিবেদী সাহেব তো মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন, হয়তো উনিও মিটিমিটি হাসেন আড়ালে, কিন্তু রাষ্ট্রাচার বলতে কিছু নাই, ভব্যতা সভ্যতা বলতে কিছু নাই, কোনো ধরনের ছোটখাটো জিনিস কিন্তু এরা ব্যবস্থা করতে পারে না। তো দীনেশ ত্রিবেদী সাহেব দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে এই জিনিসগুলো বলবেন, উনি আর মোদী সাহেব হয়তো হাসাহাসি করবেন তারেক রহমান সরকার, খলিল সাহেব এদেরকে নিয়ে। এবং সাথে সাথে এটাও ঠিক যে ভারত যেই আশা ভরসা করে তারেক রহমানকে এনেছিলেন যে অন্তত ভারত একটু শান্তিতে থাকতে পারবে, কারণ এক পাকিস্তানকে নিয়ে ভারতের যে দুরবস্থা, বাংলাদেশে তো শেখ হাসিনার সরকার থাকলে এই দুরবস্থাটা হয় না। তাদের বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদেরকেও বন্ধ করা হয়,
ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সেখানে জায়গা দেওয়া হয় না। এখন তারেক রহমান অতটুকু করবেন কিনা এই নিশ্চয়তা যে ওনারা পাচ্ছেন না, সেগুলা নিয়ে কথা বলবেন আর কি দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদী সাহেব।